ওকে, ওকে, ঠিক আছে। শোনো, আচ্ছা, এবার তোমাদের সামনে একটা স্ক্রিন শেয়ার করছি। আছি, ভালো আছি বাবু, তুমি ভালো আছো? স্যার স্ক্রিনটা, স্যার স্ক্রিনটা একটু শেয়ার করে দিন না। এইটা এইটা এটা না, এটা ওকে। আচ্ছা, ভয়েস শোনা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ স্ক্রিন তো? ঠিক আছে। দেখো, আজকে যে আমি জিকে ক্লাসটা করাবো, সেই জিকে ক্লাসটা কিছু কোশ্চেন আছে। হ্যাঁ স্যার, বিশ্বজিৎ সরকার বলছে রয়েছে। আচ্ছা, ঠিক আছে। দেখো, আজকে যে ক্লাসটা আমি করাবো, সেই ক্লাসটা কি রয়েছে যে একটা জিকে ক্লাস হবে, এবং সেই জিকে ক্লাসটা কিছু কোশ্চেন নিয়ে আজকে ডিসকাস করব। কোশ্চেনটার অ্যান্সারটা ফার্স্টে আগে তোমরা চেষ্টা করবে, তারপর এইখান থেকে ওই জিকে ক্লাসের মধ্যে শুধুমাত্র অমিত গোলে বলছে নো। অমিত গোলে একটু নিজে দেখে নাও কোথায় তোমার অসুবিধা আছে, তোমার যদি কোনো নেটওয়ার্কের প্রবলেম থাকে, নাহলে স্ক্রিনটা তো সবাই কাছে দেখা। স্ক্রিন আউট হয়ে গেছে স্যার? আচ্ছা, স্ক্রিন আউট হয়ে গেছে কি কারণ? স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে তো? আরেকবার বলো। স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, যাচ্ছে, ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না? স্ক্রিনটা তো দেখা যাচ্ছে বাবু। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি বড় করে দিচ্ছি, নাহলে হবে না। বলো, এটা দেখা যাচ্ছে? এবার পরিষ্কার আসছে তো? পরিষ্কার আসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। চলো শুরু করা যাক। যাদের একটু স্ক্রিন দেখা যাচ্ছে না, তারা একটু নিজের নেটওয়ার্কটা চেক করো। দেখো, নেটওয়ার্কে একটু প্রবলেম থাকতে পারে। দেখো, আজকে যে জিকে ক্লাসটা হবে, দেখো আমি এখানে কিছু কিছু কোশ্চেন নিয়ে এসেছি। সেই কোশ্চেনটাকে আগে তোমরা আনসার করার চেষ্টা করো। আনসার করার চেষ্টা করার পরে তারপরে আমি কিন্তু সেই কোশ্চেন সম্বন্ধে অনেক কিছু জিনিস বলবো। একটা কোশ্চেনকে কিন্তু আমি পুরো ডিটেলে আলোচনা করব। ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলো যখন ডিটেল আলোচনা করব, তোমরা অবশ্যই একটা কোশ্চেনের রিলেটেড অনেক কিছু মানে অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা কিন্তু আজকে জেনে যাবে। ঠিক আছে? তো সেইটাকে আজকে ক্লাসে থাকো। ক্লাসটা থাকতে থাকতেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট দেখো, কোন উদ্ভিদ হরমোন ছত্রাক থেকে পাওয়া যায়? আগে নিজেরা আনসার করো, কি আনসার হবে? ফার্স্টে আগে নিজেরা আনসার করো, কি আনসার হবে? কি হবে এটা নিজেরা বলো? কোন উদ্ভিদ হরমোন থেকে ছত্রাক পাওয়া যায়? কি হবে আনসার? ঠিক আছে, আমির হোসেন বলছো বি, আমির হোসেন বলছো বি, আমির হোসেন বলছো, আচ্ছা ঠিক আছে। আগে জানতে হবে তোমাদের উদ্ভিদ হরমোন কতগুলো আছে। দেখো, উদ্ভিদ হরমোনটা কতগুলো রয়েছে। প্রথম কথা, একটা উদ্ভিদ হরমোন রয়েছে অক্সি। ঠিক আছে, এক নম্বর একটা। দু নম্বরটা কি? দু নম্বরটা হচ্ছে সাইটোকাইনিন। কি না? সাইটোকাইনিন। ঠিক আছে। তিন নম্বর, তিন নম্বরটা কি রয়েছে? জিব্বারালিন। কি আছে? জিব্বারালিন। আর চার নম্বরটা, চার নম্বরটা কি রয়েছে? ইথিলিন। চার নম্বরটা কি রয়েছে? ইথিলিন। ওকে।
তো এখন কথা হচ্ছে কি যে এই অক্সিন, সাইটোকাইনিন, জিববারালিন আর একটা হচ্ছে ইথিলিন। অক্সিনটা কি করে না কোনো সেলকে গ্রোথ করতে সহায়তা করে, কোনো সেলকে গ্রোথ করতে সহায়তা করে, ঠিক আছে। সাইটোকাইনিন, সাইটোকাইনিনটা কি হয় না কোনো সেলকে, দেখো একটা সেলকে কোষকে গঠন করে, আর একটা কি করে সেলটা যে গঠন হলো সেই সেলটা গঠন করার জন্য সেলটাকে বাড়ানো দরকার আছে। সাইটোকাইনিনটা কি করে সেলকে ডিভিশন করতে সহায়তা করে, ঠিক আছে। জিববারালিনটা কি হয়, জিববারালিনটা কি হয় বিভিন্ন রকম সিডস বা বার্ড, মানে বিভিন্ন রকম ধরো বীজ, সেই বীজ থেকে বিভিন্ন রকম উদ্ভিদ তৈরি হয়। আর ইথিলিনটা কি হয়, ইথিলিনটা ইউজ হয় ফ্রুটকে রাইপিনিং এর জন্য, মানে কোনো ফলকে পাকাতে যেটা সহায়তা করে সেটা হচ্ছে ইথিলিন। তা এখানে কি রয়েছে, কোন উদ্ভিদ হরমোন থেকে ছত্রাক পাওয়া যায়, তাহলে ছত্রাকটা পাওয়া যায় কোথা থেকে না যেখান থেকে বীজ পাওয়া যায়, সিডস অ্যান্ড বার্ডস যেখান থেকে পাওয়া যায়, সিডস অ্যান্ড বার্ডসটা কোথা থেকে পাওয়া যায়, জিববারালিন থেকে। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট। তার সাথে তোমরা এটাও জেনে নিলে যে অক্সিন কি কাজে লাগে, সেলটাকে আমাদের গ্রোথ করতে। সাইটোকাইনিনটা কি কাজে লাগে, কোনো সেলকে ডিভিশন করতে। জিববারালিন থেকে কি হয়, বিভিন্ন রকম সিডস আর বার্ডস উৎপন্ন হয়। আর ইথিলিনটা কি তৈরি হয়, বিভিন্ন ফলকে পাকাতে। কিন্তু এখানে তাহলে তোমার কি আনসার হবে, জিববারালিন, কারণ জিববারালিন থেকে কোনো সিডস বা বার্ডসটা তৈরি হয়, ঠিক আছে। বুঝতে পারলে কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো সবার কাছে, ক্লিয়ার হলো? ইয়েস ইয়েস ইয়েস, ক্লিয়ার, ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, ওকে নেক্সট। চলো নেক্সট কোশ্চেন। দেখো পৌষ্টিক নালী আর শ্বাসনালী পরস্পরের সঙ্গে কোথায় মিলিত হয়, পৌষ্টিক নালী আর শ্বাসনালী পরস্পরের সঙ্গে কোথায় মিলিত হয়, বলো কি অপশন হবে, কোনটা কাজে কোনটা হবে, পৌষ্টিক নালী আর শ্বাসনালী পরস্পরের সঙ্গে কোথায় মিলিত হয়, কোশ্চেন আনসারটা করো আগে। বলো আনসারটা করো, পৌষ্টিক নালী আর শ্বাসনালী কোথায় মিলিত হয়। বলো দেখি কিরম আনসার আসছে। এ এ এ এ এ ঠিক আছে, এ, ওকে ওকে ঠিক আছে। দেখো পৌষ্টিক নালী আর শ্বাসনালী পরস্পরের সঙ্গে কোথায় মিলিত হয়, কোথায় মিলিত হয়, একটা অপশনটা হবে গলবিল। গলবিলে কি থাকে না পৌষ্টিক নালীটাও থাকে তার সঙ্গে শ্বাসনালীটাও থাকে, তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। খাদ্য নালীতে কি থাকে, খাদ্য নালীতে থাকে দুটো জিনিস, একটা হচ্ছে থাকে মূল, একটা হচ্ছে মুখ থাকে, মুখ থাকে, আর একটা হচ্ছে মলদ্বার থাকে, ঠিক আছে। মুখ আর একটা হচ্ছে মলদ্বার থাকে, কোথায় থাকে, খাদ্য নালী, ঠিক আছে। ট্র্যাকিয়াটা কি, ট্র্যাকিয়াটা হচ্ছে আমাদের আমাদের আরশোলার শ্বাস অঙ্গ, আরশোলার শ্বাস অঙ্গের নাম হচ্ছে কি ট্র্যাকিয়া। আর ল্যারিংসটা কি রয়েছে না ল্যারিংসটা হচ্ছে আমাদের ফুসফুসের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে পৌষ্টিক নালী আর শ্বাসনালীর সঙ্গে কোনটা থাকে, আনসার হবে গলবিল। খাদ্য নালীটা কি থাকে, খাদ্য নালীটা হচ্ছে আমাদের মুখ, আর একটা হচ্ছে মলদ্বারের সঙ্গে যুক্ত থাকে। ট্র্যাকিয়াটা কি, ট্র্যাকিয়াটা হচ্ছে আরশোলার শ্বাস অঙ্গের নাম। আর ল্যারিংসটা কি আমাদের যেটা ফুসফুসের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হচ্ছে, ওকে। দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি একদম ডিটেলে আলোচনা করব, এই সেশনটা খুবই ইউজফুল হবে, প্রত্যেকটা কোশ্চেন ডিটেল আলোচনা করব, তোমরা শুধু জিনিসটাকে নোট ডাউন করতে থাকো, ঠিক আছে। তাহলে দেখবে আজকে ক্লাসের পরে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি অনেকগুলো কোশ্চেনের এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশন তোমরা কিন্তু গ্যাদার আপ করতে পারবে। ওকে, সো নেক্সট কোশ্চেন।
বলো টিনিডিয়া কার শাসঙ্গ? টিনিডিয়া কার শাসঙ্গ? বলো সবাই, টিনিডিয়া কার শাসঙ্গ? বলো সবাই। বলো কি হবে আনসারটা? ট্রিনিডিয়া কার শাসঙ্গ? আনসার করো। ওকে, বি সি ডি বলছো, ঠিক আছে, চলো দেখিয়ে দিই। দেখো এখানে আরশোলা যেটা আছে, আরশোলার শাসঙ্গে হচ্ছে ট্র্যাকিয়া, ঠিক আছে। আরশোলার শাসঙ্গটা কি? আরশোলার শাসঙ্গটা হচ্ছে তোমার হচ্ছে ট্র্যাকিয়া, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি রয়েছে? তারা মাছ। তোমার হচ্ছে কি বেশ বলে? তারা মাছ। তারা মাছের শাসঙ্গটা বলো, কেউ জানো? তারা মাছের শাসঙ্গটা কি? আচ্ছা, তারা মাছের শাসঙ্গটা জেনে রেখে দাও। তারা মাছের শাসঙ্গটা হচ্ছে ফুলকা। তারা মাছের শাসঙ্গটা হচ্ছে ফুলকা। আর টিনিডিয়া কার শাসঙ্গ? মনে রেখে দাও, টিনিডিয়ার শাসঙ্গটা হচ্ছে, টিনিডিয়া যেটা শাসঙ্গটা হচ্ছে শামুক। কার শাসঙ্গ? শামুক। আচ্ছা, এবার বলো কেঁচোর শাসঙ্গটা কি? বলো। কেঁচোর শাসঙ্গ বলো। কেঁচোর শাসঙ্গটা হচ্ছে দেহত্বক। কোথায়? দেহত্বক। তাহলে টিনিডিয়াটা কার শাসঙ্গ? না, টিনিডিয়াটার শাসঙ্গটা হচ্ছে শামুকের। আরশোলার শাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া, তারা মাছের শাসঙ্গ হচ্ছে ফুলকা, আর কেঁচোর শাসঙ্গ হচ্ছে দেহত্বক, ঠিক আছে। ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ওকে, ওকে, ইয়েস, ঠিক আছে। রূপেশ মন্ডল বলছে ইয়েস, ইয়েস। আচ্ছা, মজা বলছে ইয়েস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নিচের কোন মৌলটির ভর ও পারমাণবিক সংখ্যা এক? বলো, কোশ্চেন আনসারটা করো। নিচের কোনটির ভর ও পারমাণবিক সংখ্যা এক? আনসার করো। ভর ও পারমাণবিক সংখ্যা বলো, আনসার করো। বলো কি হবে? চারের কি হবে আনসার? সি, 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 ওকে, ঠিক আছে। চলো দেখে না, কোন মৌলটিতে ভর ও পারমাণবিক সংখ্যা এক? এটার আনসার হবে একদম একটাই অপশন হবে, হাইড্রোজেন। কারণ কি? এর ভর সংখ্যাও এক আর পারমাণবিক সংখ্যা, তার মানে কি হবে? এটা সমান, তার মানে এটা কত হবে? ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা কত হবে? এক। মানে একটা হাইড্রোজেনের ভর সংখ্যাটাও তোমার এক, প্লাস পারমাণবিক সংখ্যাটাও তোমার এক, ঠিক আছে। সুতরাং ভর আর পারমাণবিক সংখ্যাটা কি হবে? ইকুয়াল হবে, ঠিক আছে। আচ্ছা, জেননটা কি রয়েছে? জেননটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। জেনন, রেডন, ক্রিপ্টন, এগুলো কি রয়েছে? এগুলো একটা নিষ্ক্রিয় গ্যাস। প্লাস তোমার কি রয়েছে? অক্সিজেন রয়েছে, প্লাস নাইট্রোজেন রয়েছে। এগুলো হচ্ছে বাতাসে গ্যাস। তাই বাতাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণ কি রয়েছে? নাইট্রোজেন রয়েছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে অক্সিজেন রয়েছে,
ঠিক আছে, বুঝতে পারলে? বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলো, নেক্সট কোশ্চেন। ওকে, ঠিক আছে, সি 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 ডি, ঠিক আছে। 1H1, ইয়েস ইয়েস স্যার, ইয়েস স্যার। 1 সেকেন্ড স্যার, আচ্ছা ওয়াচ মি, আচ্ছা ঠিক আছে। দেখো হাইড্রোজেনের কি রয়েছে, হাইড্রোজেনের ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা কি হবে, যেটার হচ্ছে ভর সংখ্যাটাও হবে 1 এবং পারমাণবিক সংখ্যাটাও হবে, সুতরাং 1 ইকুয়াল টু 1, দ্যাট মিনস হাইড্রোজেন ইজ দ্য কারেক্ট আনসার। হাইড্রোজেনের ভর সংখ্যাও যা আর পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, আনসারটা করো। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? বলো কি হবে? ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? এখান থেকে অনেক কিছু ইনফরমেশন তোমরা আজকে আস্তে করে জানতে পারবে এই কোশ্চেনটা থেকে। আগে কোশ্চেনটা অ্যান্সার করো, আগে কোশ্চেনটার অ্যান্সার করো, তারপরে আশা করি এখান থেকে অনেক কিছু ইনফরমেশন তোমরা জানতে পারবে। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? বলো। ওকে, এ, ওকে ঠিক আছে, এ, ওকে ঠিক আছে। দেখো ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? গোপাল কৃষ্ণ গোখেল। শোনো, গোপাল কৃষ্ণ গোখেল সম্বন্ধে আমাদের একটু বলার আছে। গোপাল কৃষ্ণ গোখেল কে ছিল না আমাদের মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। ঠিক আছে, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল কে? গোপাল কৃষ্ণ গোখেল। ঠিক আছে, এবং এটা জেনে রাখতে হবে গোপাল কৃষ্ণ গোখেল প্রথম হচ্ছে জানতে হবে গান্ধীজি কবে সাউথ আফ্রিকায় গেছিল? 1893 সালে। কবে সাউথ আফ্রিকায় গেছিল? 1893 সালে। 1893 সালে উনি যখন সাউথ আফ্রিকায় গেছিলেন, তারপরে উনি আসেন আমাদের 1915 সালে। তখন কিন্তু গোখেলের জন্যই উনি কিন্তু পলিটিক্যাল জায়গা। ঠিক আছে, তাহলে গোপাল কৃষ্ণ গোখেল ইজ দ্য পলিটিক্যাল গুরু অফ দ্য মোহনদাস করমচাঁদ গান্ধী। ঠিক আছে, নেক্সট বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলকের সঙ্গে কি রয়েছে আমাদের একটা প্রশ্ন পরে দেখবে প্রতি বছর, হোম রুল লীগ। হোম রুল লীগটা কবে হয়েছিল? 1916 সালে। এই হোম রুল লীগটা কি না, এখানে বাল গঙ্গাধর তিলক মানে অনেকদিন ধরে আমাদের তখন ইন্ডিয়ানদের মধ্যে ধারণা ছিল যে না আমরা আর ব্রিটিশ শাসনটা চাই না, এবার থেকে আমরা আমাদের মতো রুল করব। তো সেটা হয়ে গেল হোম রুল লীগ। হোম রুল লীগটা কবে হয়েছিল? 1916 সালে। 1916 সালে যে হোম রুল লীগটা হয়েছিল সেখানে কে ছিল? একটা বাল গঙ্গাধর তিলক ছিল, আর একটা ছিল অ্যানি বেসান্ত ছিল। কে ছিল? অ্যানি বেসান্ত। এবং এই বাল গঙ্গাধর তিলকের একটা ফেমাস উক্তি রয়েছে। কি উক্তি? স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি সেটাকে অ্যাচিভ করব। ঠিক আছে, সুতরাং বাল গঙ্গাধর তিলক এখানটা একটা আছে। মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, ইনি কি করেছিলেন? ইনি হচ্ছেন মহাদেব গোবিন্দ রানাডে, এমজি রানাডে। ইনি হচ্ছেন একটা মানে বিদেশে গিয়ে ইনি একটা বিপ্লবী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা ভিডি সাভারকার, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ভিডি সাভারকার কি করেছিলেন না ভিডি সাভারকার একটা প্রতিষ্ঠান করেছিলেন। সেই প্রতিষ্ঠানটার নাম কি? প্রতিষ্ঠানটার নাম হচ্ছে অভিনব ভারত। ঠিক আছে, কি প্রতিষ্ঠানটা করেছিলেন? অভিনব ভারত। এবং এই ভিডি সাভারকার যে অভিনব ভারতটা করেছিলেন তার সঙ্গে আর একটা উনি বই লিখেছিলেন না 1857-এর যে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। অনেক সময় পরীক্ষায় কোশ্চেনটা আসে ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বইটা কে লিখেছিলেন? বইটা লিখেছিলেন হচ্ছে ভিডি সাভারকার। ঠিক আছে, তাহলে দেখো চারটে অপশন সম্বন্ধে তোমাদেরকে বলে দিলাম। অনেক সময় এই কোশ্চেনটাতে স্বরাজ ইজ মাই বার্থ রাইট এটা কি করেছিলেন?
এমজি রানাডে কি করেছিলেন? বিডি সাভারকার কে করেছিলেন? না বিডি সাভারকার হচ্ছে আমাদের না যে অভিনব ভারতটা উনি প্রতিষ্ঠা করেছিলেন, প্লাস আমাদের যে 1857 এর রিভল্ট হলো সেখানে তিনি লিখেছিলেন ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, বইটা লিখেছিলেন ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, সুতরাং এই চারটে কোশ্চেন কভার হয়ে গেল, বাট এখানের আনসারটা তাহলে কি হলো? আনসারটা হলো 5-এর এ, অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখেল। ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে? গোপাল কৃষ্ণ গোখেল। বলো, এই যে চারটে ইনফরমেশন তোমাদের কাছে দিলাম সেটা কি ক্লিয়ার হলো? চারটে ইনফরমেশন যেটা দিলাম তোমাদের কাছে ক্লিয়ার হলো? ওকে, নেক্সট কোশ্চেন, নিজে আনসার করো। হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে? হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে? বলো। হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে? বলো কি হবে? আচ্ছা, ডি বলছো অনেকে, তাপস সরকার বলছো ডি, মানস বড়ুই বলছো ডি, নিতু বলছো ডি, ওকে। তারপর হচ্ছে সি, আচ্ছা ডি, দুর্গা, ঠিক আছে, ওকে। চলো দেখানো যাক কি কোশ্চেনটা আনসার আছে, আমরা আগে দেখি। দেখো, হিন্দু মজদুর সংঘটা কি ছিল? না আমাদের হিন্দুস্তান লেবার ইউনিয়ন। আমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেবার ডেটা কবে পালিত হয়? 1 মে, জেনে রেখে দাও। 1 মে, 1 মেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান লেবার একটা প্রতিষ্ঠিত হয়। হিন্দু মজদুর সংঘ মানে যেখানে ইন্ডিয়ান লেবার ইউনিয়নটা কে প্রতিষ্ঠা করেছিলেন? জি.এল. নন্দ, জেনে রেখে দাও। হিন্দু মজদুর সংঘ বা আমাদের ইন্ডিয়ান লেবার ইউনিয়নটা কে প্রতিষ্ঠা করেছিলেন? জি.এল. নন্দ। ঠিক আছে, তার সঙ্গে দেখো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি কি? দাদাভাই নৌরোজির একটা বই আছে, সেই বইটার কি রয়েছে? কি বই? পভার্টি পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, প্লাস হচ্ছে দাদাভাই নৌরোজিকে কি বলা হয়? দাদাভাই নৌরোজিকে আর একটা কথায় বলা হয়, কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি সম্বন্ধে আর একটা পয়েন্ট কি? দাদাভাই নৌরোজি সম্বন্ধে আর একটা পয়েন্ট হচ্ছে যে ইনি হচ্ছেন, দাদাভাই নৌরোজি সম্বন্ধে আর একটা পয়েন্ট হচ্ছে না, ইনি হচ্ছেন যে তখন 1906 সালে যে দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, একটা হচ্ছে চরমপন্থী আর একটা হচ্ছে নরমপন্থী। ইনি কিন্তু এই নরমপন্থী দলে ছিলেন দাদাভাই নৌরোজি। ঠিক আছে, সুতরাং আমাদের তিনটে জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আর একটা পরীক্ষা কোশ্চেন আছে যে আমাদের ইকোনমিক ড্রেন থিওরি এইটার লেখক কে? সেটা হয়ে গেল কি? দাদাভাই নৌরোজি। ঠিক আছে, তাহলে তোমরা কি কোশ্চেনটা জানলে? হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে? জি.এল. নন্দ। তার সঙ্গে তোমাদের এই ব্যাপারটাও ক্লিয়ার করে দিলাম, দাদাভাই নৌরোজিকে কি কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ইকোনমিক ড্রেন থিওরি, এগুলোকে বলা হয়। বাকি এম.এস. যোশী, ভিভি প্যাটেল এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাদের এই যে দুটো কোশ্চেন আমি তোমাদেরকে বলে দিলাম। বলো, এটা ক্লিয়ার হলো? দাদাভাই নৌরোজি সম্বন্ধে বা কোশ্চেনটা সম্বন্ধে ইনফরমেশন ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? ওকে, ইয়েস বলছো, পলি খাতুন বলছো, তারপরে তাপস সরকার বলছো হুম হচ্ছে, ওকে, ইয়েস ইয়েস, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে ঘটনাগুলোকে ক্রমান্বয়ে সাজাও। দেখো, চৌরি চৌরার ঘটনা রয়েছে, আমি প্রত্যেকটা সাল বলবো এবং সেই ঘটনাতে কি ঘটেছিল সেটাও বলবো। মল্ডেমেন্টো সংস্কার রয়েছে, ডান্ডি যাত্রা রয়েছে, মন্টেগু চেমসফোর্ড সংক্রান্ত। বলো, এখানে যদি সাল অনুযায়ী সাজানো যায় তাহলে কোনটা আগে হবে? যদি সাল অনুযায়ী সাজানো যায় তাহলে কোনটা আগে হবে? বলো,
সাল অনুযায়ী সাজালে কোনটা আগে হওয়া উচিত? দেখি কিরম আনসার আসছে দেখি। ওকে ওকে, বি বি বি, ওকে বি বি, ঠিক আছে। চলো এবারে সাল অনুযায়ী দেখো কিরকম সাজাচ্ছি, দেখো আমি দেখো সাল অনুযায়ী আমি যেটা সাজাচ্ছি দেখো ভালো করে। প্রথম হচ্ছে আমাদের যদি বলা যায় চৌরি চৌরা ঘটনা। চৌরি চৌরা ঘটনাটা কবে হয়েছিল? 1922 সালে। চৌরি চৌরা ঘটনাটা কেন ঘটেছিল? মনে রাখবে 1920 সালে একটা জিনিস হয়েছিল। 1920 সালে কি হয়েছিল? না অসহযোগ আন্দোলন হয়েছিল। কি হয়েছিল? অসহযোগ আন্দোলন। ঠিক আছে, 1920 সালে যে অসহযোগ আন্দোলনটা হয়েছিল সেইটাকে কবে উইথড্র করে নেওয়া হলো? উইথড্র করা হলো 1922 সালে উইথড্র করে নেওয়া হলো। তাহলে অসহযোগ আন্দোলনটা কবে হয়েছিল? 1920 সালে। সেটাকে উইথড্র করে করে কবে নেওয়া হলো? 1922 সালে। 1922 সালে কেন উইথড্র করে নেওয়া হলো? কারণ তখন চৌরি চৌরা ইনসিডেন্টটা ঘটেছিল। কি ঘটেছিল? চৌরি চৌরা ইনসিডেন্ট। চৌরি চৌরা ইনসিডেন্টে কি হয়েছিল? না চৌরি চৌরা ইনসিডেন্টে না কিছু মানে মানে তখন আমাদের বিপ্লবী একটা থানাকে পুড়িয়ে দিয়েছিল। সেই জন্য চৌরি চৌরা ঘটনাটা ঘটেছিল। সেই চৌরি চৌরা ঘটনাটার জন্য আমাদের কি করা হলো? 1922 সালে এই অসহযোগ আন্দোলনটাকে তুলে নেওয়া হলো। তাহলে চৌরি চৌরা ঘটনাটা ঘটেছিল 1922। ওকে, নেক্সট মল্ডেমিন্টো রিফর্মস। মল্ডেমিন্টো রিফর্মস কবে হয়েছিল? 1909। ডান্ডি মার্চ কবে হয়েছিল? ডান্ডি মার্চটা হচ্ছে 1930। আর মন্টেগু চেমসফোর্ড আইনটা কবে হয়েছিল? এটাও 1909। তাহলে যদি আমরা ক্রমান্বয়ে জিনিসটাকে সাজাই তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে 2 মল্ডেমিন্টো রিফর্মস। মল্ডেমিন্টো রিফর্মসটা কবে হয়েছিল? 1909। তারপরে 4 মন্টেগু চেমসফোর্ড আইন, এটা কবে হয়েছিল? 1909। 1 চৌরি চৌরার ঘটনাটা কবে ঘটেছিল? চৌরি চৌরা ঘটনা হচ্ছে 1922। কেন চৌরি চৌরা ইনসিডেন্টটা হলো? কারণ 1920 সালে যে অসহযোগ আন্দোলনটা হয়েছিল সেই অসহযোগ আন্দোলনটাকে উইথড্র করে নেওয়া হলো একমাত্র এই চৌরি চৌরা ইনসিডেন্ট। ঠিক আছে, আর একটা হচ্ছে 1930 সালে। 1930 সালে কি হয়েছিল? না ডান্ডি মার্চ হয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? সুতরাং অপশন কি হবে? অপশন হবে 7-এর বি আনসার, 2 4 1 3। ঠিক আছে, বুঝতে পেরেছো আনসার? ক্লিয়ার হচ্ছে তো সবার কাছে? ইউজফুল হচ্ছে তো? ইউজফুল হচ্ছে? ওকে, ইয়েস বলছো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে ঠিক আছে, ইয়েস স্যার, ওকে ঠিক আছে ঠিক আছে। অনুপম আমি বলছো, বই বলছো, ওকে ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন, নিচের কোন বিষয়টি কংগ্রেসের প্রথম যুগের দাবি ছিল না? বলো। 8 নম্বর কোশ্চেনের আনসারটা দাও। নিচের কোন বিষয়টি কংগ্রেসের প্রথম যুগের দাবি ছিল না? আনসারটা দাও। বলো কোনটা হবে? বলো। আচ্ছা, অনেকে বলছো বি বি বি, অনেকে বলছো বি বি, ঠিক আছে বি বলছো, ঠিক আছে। আচ্ছা, প্রথমে দেখো একটু জাতীয় কংগ্রেস সম্বন্ধে তোমাদেরকে আজকে একটুখানি নলেজটাকে দিই। প্রথম কথা হচ্ছে জাতীয় কংগ্রেস হচ্ছে কবে প্রতিষ্ঠা হয়েছিল? না জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 সালে। 1885 সালে কি হয়েছিল? না জাতীয় কংগ্রেস হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে,
এবং জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠা হয়েছিল, সেই জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল, সেটাকে কে করেছিল? নেতৃত্বটা কে দিয়েছিল? না, নেতৃত্বটা দিয়েছিল হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক আছে? কে নেতৃত্বটা দিয়েছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছে নেতৃত্ব দিয়েছিল। এবং জাতীয় কংগ্রেসের ১ম অধিবেশনটা কোথায় হয়েছিল? আমাদের বম্বেতে হয়েছিল। ঠিক আছে? কারণ সেটা কলকাতায় অধিবেশনটা হওয়ার কথা রয়েছে, কিন্তু আমাদের কোথায় হয়েছিল? বম্বেতে হয়েছিল। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, তো এবারে কথা হচ্ছে কি, জাতীয় কংগ্রেসের ১ম অধিবেশনটা তাহলে কোথায় হয়েছিল? না, জাতীয় কংগ্রেসের ১ম অধিবেশনটা হচ্ছে বম্বেতে হয়েছিল এবং সেইটা কোথায় হয়েছিল? না, আমাদের ১৮৮৫ সালে। ওকে? ইয়েস, বম্বে হচ্ছে গোকুলদাস। ঠিক আছে, সেইখানে হয়েছিল। আচ্ছা, এবারে দেখো, এই যে কথাটা বলছে, এই যে কথাটা বলছে যে কি বলেছে? যে নিম্নলিখিত কোন বিষয়টি কংগ্রেস, দেখো, এই যে পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজটা কোথায় হয়? না, পূর্ণ স্বরাজটাকে ডিক্লেয়ার করা হয়, পূর্ণ স্বরাজটাকে ডিক্লেয়ার করা হয় হচ্ছে এটা ১৯১৬ সালে। ১৯১৬ সালের যে একটা কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল ১৯১৬ সালে, সেইখানে বলা হয় যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। ঠিক আছে? সুতরাং পূর্ণ স্বরাজটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছিল? না, ১৯১৬ সালে। তাহলে কংগ্রেসের ১ম যুগের কোনটা দাবি ছিল না? এইটা পূর্ণ স্বরাজ। কারণ পূর্ণ স্বরাজটা ১ম যে অধিবেশনটা ১৮৮৫ সালে, সেই অধিবেশনটা ছিল না। কোন অধিবেশনে ছিল? ১৯১৬ সালে। ১৯১৬ সালে যে অধিবেশনটা ছিল, সেইখানে বলা হয়েছিল স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। ঠিক আছে? ওকে? বুঝতে পারলে? তারপরে দেখো, অস্ত্র আইন রদ, সাম্রাজ্যের মধ্যে এক আধিপত্য, এগুলো হচ্ছে ইউজলেস অপশনটা দিয়েছে। কিন্তু ১ম কোশ্চেনের আনসারটা হবে পূর্ণ স্বরাজ। ওকে? আচ্ছা, এবারে তোমাদের সামনে আমি একটা কোশ্চেন করছি। বলো ১৯০৫ সালে, বলো ১৯০৫ সালে কি হয়েছিল? এবং ১৯০৫ সালে তোমাদের কে তখন বড়লাট ছিল? বলো। তোমাদের সামনে একটা কোশ্চেন করছি। হ্যাঁ, ১৯০৫ সালে হচ্ছে কে হয়েছিল? বঙ্গভঙ্গ। ইয়েস। ১৯০৫ সালে হচ্ছে বঙ্গভঙ্গ, ১৯০৫ সালে হচ্ছে বঙ্গভঙ্গ হয়েছিল এবং সেই পার্টিশন অফ বেঙ্গল। আচ্ছা, এবারে বলো ১৯০৫ সালের যে বঙ্গভঙ্গটা হয়েছিল, তারপরে এই বঙ্গভঙ্গটাকে কবে রদ করা হলো? বলো তো? বলো। বঙ্গভঙ্গটা কবে রদ করা হলো? হুম। বঙ্গভঙ্গটা কবে রদ করা হলো? ইয়েস, ১৯১১ সালে। আচ্ছা, এইবারে বলো ১৯১১ সালে যখন বঙ্গভঙ্গটাকে রদ করা হলো, তোমাদের কি কোশ্চেন করছি, ১৯১১ সালে যখন বঙ্গভঙ্গটাকে রদ করা হলো, তার সাথে ১৯১১ সালটা আর কিসের জন্য ফেমাস? বলো। ১৯১১ সালে আর কি হয়েছিল? শুনে রাখে দাও। হ্যাঁ, রাজধানী স্থানান্তর। ১৯১১ সালের দেখো, ১৯০০, হ্যাঁ, রাজধানী স্থানান্তর। ইয়েস, কারণ ১৯১১ সালে কি হয়েছিল? কলকাতা থেকে দিল্লি হচ্ছে রাজধানী স্থানান্তর হয়েছিল। ১৯১১ সালে কলকাতা থেকে দিল্লি রাজধানী স্থানান্তর হয়েছিল। ১৯১১ সালের হচ্ছে ১৬ই অক্টোবর সেখানে বঙ্গভঙ্গটা রদ হয়েছিল। আর ১৯১১ সালেই হচ্ছে তখন কে আমাদের গভর্নর ছিল? সেটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে? ক্লিয়ার হলো সবার কাছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন। বলো, এই কোয়েশ্চেন আনসারটা বলো। কোন ব্যক্তি স্বদেশ বন্ধু সমিতি গড়ে তোলেন? কোন ব্যক্তি স্বদেশ বন্ধু সমিতি গড়ে তোলেন? বলো। আচ্ছা, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক।
কোন ব্যক্তি স্বদেশ বন্ধু সমিতি গড়ে তোলেন? দেখো ৯ এর আনসারটা কি হবে? ৯ এর আনসারটা হবে কি হবে? এ হবে। পুলিন দাস। ঠিক আছে? পুলিন দাস। অপশন এ হবে কারেক্ট। এবার কতগুলো জিনিস শুনে রাখো। প্রথম কথা হচ্ছে সূর্য সেন। সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন। ইনার একটা কি রয়েছে? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। কি আছে? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। বলো, এই চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনটা কবে হয়েছিল? চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনটা কবে হয়েছিল? বলো, কেউ বলতে পারবে? আচ্ছা, ঠিক। দেখো, এই সূর্য সেনের একটা কৃতিত্ব রয়েছে ১৯৩০ সালের চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন। এই ১৯৩০ সালে আর কি হয়েছিল? ১৯৩০ সালে আর কি হয়েছিল? শুনে রেখে দাও। ১৯৩০ সালে যেটা হয়েছিল, আইন অমান্য আন্দোলন হয়েছিল। কি হয়েছিল? আইন অমান্য আন্দোলন। ঠিক আছে? ১৯৩০ সালের আইন অমান্য আন্দোলন হয়েছিল, ১৯৩০ সালে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। ঠিক আছে? এই আইন অমান্য আন্দোলনটাকে আরেকটা কথা কি বলা হয়? ডান্ডি মার্চ। পুলিন দাসটা কি? না, আমাদের একটা অনুশীলন সমিতি হয়েছিল। বাংলাদেশের একটা কি সমিতি প্রতিষ্ঠা হয়েছিল? অনুশীলন সমিতি। এই অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে পুলিন পুলিন বিহারী দাস। ঠিক আছে? আর বারীন্দ্র ঘোষটা কি? বারীন্দ্র ঘোষটা হচ্ছে যখন আমাদের ক্ষুদিরামের সময় যে বিপ্লবী দলের মধ্যে ছিল, সেটা হচ্ছে বারীন্দ্র ঘোষ। ঠিক আছে? আর আমাদের বাংলাদেশের যে অনুশীলন সমিতিটা রয়েছে, সেই অনুশীলন সমিতিটার প্রতিষ্ঠাতা ছিলেন পুলিন বিহারী দাস। ঠিক আছে? ক্লিয়ার হলো সবার কাছে? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো সবার কাছে? ওকে, ওকে। ইয়েস, ইয়েস বলছো, রিয়া বলছো ইয়েস। নেক্সট। আচ্ছা, ইয়েস, ইয়েস, ঠিক আছে। ওকে, বলো নেক্সট কোশ্চেন। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন কে সূত্রপাত করেছিল? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন কে সূত্রপাত করেছিল? বলো, আনসারটা করো। দেখো, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশনের সূত্র হয়েছিল টিবেক। অ্যান্সারটা হবে অপশন এ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলো, অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন, বলো, অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কে প্রতিষ্ঠা করেছিল? অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কে প্রতিষ্ঠা করেছিল? বলো, অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয়েছিল?
অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয়েছিল বলো? দেখো, দুটো জিনিস আছে, অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ। ঠিক আছে, জেনে রেখে দাও। একটা হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম লীগ, কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1906 সালে। সেটা কে প্রতিষ্ঠা করেছিল? নবাব সামিমুল্লাহ। কে প্রতিষ্ঠা করেছিল? নবাব সালিমুল্লাহ। ঠিক আছে, তাহলে অল ইন্ডিয়া মুসলিম লীগটাকে প্রতিষ্ঠা করেছিল নবাব সালিমুল্লাহ। ঠিক আছে, আর একটা যেটা যে রয়েছে, তাহলে অল ইন্ডিয়া মুসলিম লীগটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1906 সালে, নবাব সামিউল্লাহ। আর একটা দেখো, অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন বলো, অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশনটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশনটা কবে প্রতিষ্ঠা হয়েছিল বলো? অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশনটা কবে প্রতিষ্ঠা হয়েছিল বলো? দেখে নাও। আচ্ছা, অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন বা অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1944। হুম, 1944 হচ্ছে অল ইন্ডিয়া মুসলিম অ্যাসোসিয়েশন, এবং অল ইন্ডিয়া মুসলিম লীগটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1906 সালে। সেটা কে করেছিল? নবাব সালিমুল্লাহ সাহেব। ঠিক আছে, ওকে। আর একটা মনে রাখবে যে আমাদের একটা আন্দোলন রয়েছে, সেই আন্দোলনটার নাম হচ্ছে ওয়াহাবি আন্দোলন। এই ওয়াহাবি আন্দোলনের প্রবক্তা কে? ওয়াহাবি আন্দোলনের প্রবক্তা হচ্ছে সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, ওয়াহাবি আন্দোলনের প্রবক্তাটা কে রয়েছে? সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন বলো, এই কোশ্চেন আনসারটা দাও। সাইমন কমিশনটা কিসের জন্য গঠন করা হয়েছিল? এখান থেকে অনেক কিছু জিনিস আমি একটু তোমাদেরকে বলবো, যে সাইমন কমিশনটা কবে গঠন করা হয়েছিল এবং সাইমন কমিশনটা কেন প্রত্যাহার করা হয়েছিল বলো। আগে প্রথমে তোমরা আনসারটা দেওয়ার চেষ্টা করো, সাইমন কমিশনটা গঠন করা হয়েছিল কিসের জন্য? নিজেরা আনসার করো। দেখো, কোশ্চেনটার আনসারটা যদি ভুল হয় কোনো অসুবিধা কিছু নেই, কারণ আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে নিয়ে ডিসকাস করছি। তাহলে তোমাদের যদি ভুলও হয়, তারপরে আমরা কিন্তু সেটাকে রেকটিফাই করে দিতে পারবো। হ্যাঁ, তো কথা হচ্ছে কি, আগে কোশ্চেনের আনসারটা নিজেরা করো, তারপরে যদি কোনো ভুল হয় আমি সেটাকে কিন্তু রেকটিফাই করে দেবো, বা প্রত্যেকটা জিনিস যখন ডিসকাস করবো তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বলো, সাইমন কমিশনটা কিসের জন্য গঠন করা হয়েছিল? আনসার করো। হুম, ওকে। আচ্ছা, সাইমন কমিশনটা কিসের জন্য গঠন করা হয়েছিল? দেখো, সাইমন কমিশনটা গঠন করা হয়েছিল প্রশাসন। এটা কবে গঠন করা হয়েছিল? 1928 সালে। দেখো, 1928 সালটার কি কি জন্য ইম্পর্টেন্ট। 1928 সালে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল। 1928 সালে আর একটা কি হয়েছিল না, 1928 সালে আর একটা হয়েছিল নেহেরু রিপোর্ট। কি হয়েছিল? নেহেরু রিপোর্ট। 1928 সালে, 1928 সালে একটা হয়েছিল তোমার, 1928 সালে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল। আর 1928 সালে আর একটা কি হয়েছিল? নেহেরু রিপোর্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে সাইমন কমিশনটা কিসের জন্য গঠন করা হয়েছিল? না, আনসার হবে প্রশাসনিক সংস্কার। ঠিক আছে, আচ্ছা, এই সাইমন কমিশনের টোটাল সদস্য সংখ্যা কত ছিল? 7 জন ছিল। কিন্তু অসুবিধাটা কি ছিল সাইমন কমিশনের? কারণ সাইমন কমিশনের যে 7 জন সদস্য ছিল, সেই 7 জন সদস্যর মধ্যে সবাই কিন্তু অভারতীয় ছিল, মানে সবাই ওদের ইংরেজদেরই ছিল। সেই জন্য সাইমন কমিশনটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। সাইমন কমিশনটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। শুধুমাত্র আমাদের যে
প্রশাসনিক সংস্কারটার জন্য করা হয়েছিল, কিন্তু সাইমন কমিশনের মাত্র সদস্য সংখ্যা ছিল 7 জন এবং সেই সদস্য সংখ্যাটা কি হয়েছিল না 7 জন যে সদস্য সংখ্যা ছিল তার মধ্যে কিন্তু কেউ কিন্তু ভারতীয় ছিল না। ওকে, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম সবাইকে? আর সাইমন কমিশনটা যেটা হলো তারপরে কি হলো না এরপরে 1928 সালে আরেকটা কি হলো নেহেরু রিপোর্ট হলো। এই নেহেরু রিপোর্টটাই মনে রাখবে, নেহেরু যে রিপোর্টটা রয়েছে নেহেরু রিপোর্টটাই কিন্তু সংবিধানের মূল কাঠামো। কারণ এই নেহেরু রিপোর্টেই কিন্তু বলা হয়েছিল ভারতের সংবিধানটা ভারতীয়দের দ্বারা রচিত হবে। ঠিক আছে, 1928 সালে যে নেহেরু রিপোর্টটা ছিল সেই নেহেরু রিপোর্টে বলা হয়েছিল ভারতের সংবিধানটা ভারতীয়দের দ্বারা রচিত হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা বলো, দক্ষিণ আফ্রিকার কোন শহরে মহাত্মা গান্ধীকে প্রহার করার পাশাপাশি শ্বেতাঙ্গ কর্তৃক পথে ফেলে দেওয়া হয়? খুব ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, এটা তোমাদের এক্ষুনি আগে বললাম। আচ্ছা একটা একটা কথা বলো তো, যে আমি একটু কিছুক্ষণ আগেই বললাম যে গান্ধীজিকে যে সাউথ আফ্রিকায় উনি গেছিলেন সেটা কত সালে গেছিলেন? গান্ধীজি সাউথ আফ্রিকায় কত সালে গেছিলেন বলো তো? এই আনসারটা আগে দাও। গান্ধীজি সাউথ আফ্রিকায় কত সালে গেছিলেন? না 1914 সালে বাবু, 1914 সালে হচ্ছে উনি সাউথ আফ্রিকা থেকে রিটার্ন হয়েছিলেন, কিন্তু সাউথ আফ্রিকায় গেছিলেন কবে? হ্যাঁ ঠিক, 1893 সালে। ইয়েস, ভেরি গুড। গান্ধীজি কবে সাউথ আফ্রিকায় গেছিলেন না সাউথ আফ্রিকায় গেছিলেন হচ্ছে 1893 সালে। আচ্ছা আর একটা কথা বলো তো, এই 1893 সালটা আর কিসের জন্য ইম্পর্টেন্ট বলো? গান্ধীজি তো সাউথ আফ্রিকায় 1893 সালে গেছিলেন, এই 1893 সালটা আর কিসের জন্য ইম্পর্টেন্ট? আর কি হয়েছিল 1893 সালে কেউ জানো? আর কি হয়েছিল 1893 সালে? না, 1893 সালে ওটা তো হয়েছে, কিন্তু তার সাথে ইয়েস ভেরি গুড, অনেকে কিন্তু বলতে পারছে আনসারটা। দেখো দেখো 1893 সালে হয়েছিল চিকাগো বক্তৃতা। সেটা পার্মানেন্ট সেটেলমেন্টটা 1893 সালে নয় বাবু, পার্মানেন্ট সেটেলমেন্টটা 1793 সালে। অনেকে বলছো পার্মানেন্ট সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্টটা কিন্তু 1793 সালে হয় পার্মানেন্ট সেটেলমেন্ট। আর 1893 সালে যেটা হয়েছিল চিকাগো বক্তৃতা বা চিকাগো ধর্মের সম্মেলন। ঠিক আছে, তো যাই হোক আমাদের এতটা কিছু না জানলেও হবে, আমাদের শুধু এইটা জানা দরকার যে দক্ষিণ আফ্রিকার কোন শহরে মহাত্মা গান্ধী, কারণ দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছিল কবে এইটুকু শুধু জানা দরকার 1893 সালে। আর কি 1893 সালটা আর কিসের জন্য ইম্পর্টেন্ট না 1893 সালে চিকাগো বক্তৃতাটা হয়েছিল। আর গান্ধীজি যখন এসছিলেন তখন 1914 সালে সেটা 9 জানুয়ারি ছিল, যার জন্য 9 জানুয়ারিটাকে কি করা হয় প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয় 9 জানুয়ারিকে। আর 1893 সালে কি হচ্ছে গান্ধীজিকে সেখানে সাউথ আফ্রিকা গেছিলেন। তো অ্যান্সারটা যেটা হবে সেটা হবে 12D, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে ওনাকে কর্তৃপক্ষ কর্তৃক ফেলে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা এবারে একটা জিনিস মনে রেখে দাও, দক্ষিণ আফ্রিকার কিন্তু দুটো ক্যাপিটাল আছে। দক্ষিণ আফ্রিকার যে দুটো ক্যাপিটাল আছে কেউ কি বলতে পারবে? সাউথ আফ্রিকার কিন্তু দুটো ক্যাপিটাল আছে, বলো তো কি কি ক্যাপিটাল? সাউথ আফ্রিকার ক্যাপিটাল কি আছে আর সাউথ আফ্রিকার কারেন্সি কি আছে বলে ফেলো, চটপট বলো দেখি। সাউথ আফ্রিকার ক্যাপিটাল আর কারেন্সি।
বলো সাউথ আফ্রিকার ক্যাপিটাল কি আছে, কারেন্সি কি আছে, বলো। দেখো দুটো ক্যাপিটাল আছে, এনে রেখে দাও। সাউথ আফ্রিকার হচ্ছে একটা ক্যাপিটাল হচ্ছে প্রিটোরিয়া। প্রিটোরিয়াটা কি না, প্রিটোরিয়াটা হচ্ছে সাউথ আফ্রিকার এক্সিকিউটিভ ক্যাপিটাল। ঠিক আছে, একটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল, আর একটা হচ্ছে কেপ টাউন। কেপ টাউন এটা কি, এটা হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল। ঠিক আছে, কি এটা, লেজিসলেটিভ ক্যাপিটাল। একটা হচ্ছে কেপ টাউন, কেপ টাউনটা হচ্ছে এক্সিকিউটিভ, প্রিটোরিয়াটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল, আর একটা হচ্ছে কেপ টাউন, এটা কি হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল। ঠিক আছে, তো সাউথ আফ্রিকার কি করা হয়েছিল, প্রিটোরিয়াতে ওনাকে প্রহার করা হয়েছিল। বুঝতে পেরেছো? আচ্ছা, গান্ধীজি সম্বন্ধে আরো কিছু কিছু জিনিস তোমাদের ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, আমাদের একটা গান্ধীজি সম্বন্ধে একটা ব্যাপার আমি একটু বলে দিই, যে প্রথম কথা, একটা তো জিনিস বললাম, চৌরি চূড়া ইনসিডেন্টটা বললাম। উনি যখন প্রথমে আমাদের ভারতে আসেন, মানে যখন ভারতে আসেন, তখন ওনার সাথে দুটো ঘটনা ঘটেছিল। একটা হচ্ছে কি তোমার 1917 সালে যেটা ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহটা কি না, চম্পারণ সত্যাগ্রহটা হচ্ছে যে সেখানে চাষিদেরকে সঠিক পাওনা দেওয়া হতো না। চাষিদেরকে সঠিক পাওনা দেওয়া হতো না বলে চাষিরা চাষবাস করতে বন্ধ করে দিয়েছিল। সেই সময় উনি গান্ধীজি কিন্তু চম্পারণ সত্যাগ্রহতে তিনি পাশে এসে দাঁড়িয়েছিলেন। প্লাস আর একটা কি রয়েছে, ওর পরেই সালে হয় 1918 সালে, সেটা হচ্ছে আমেদাবাদ মিল স্ট্রাইক। আমেদাবাদ মিল স্ট্রাইক না, আমেদাবাদের যারা শ্রমিকরা ছিল, তারা কিন্তু অনেক দিন ধরে বলছিল যে তাদের পয়সা বাড়াতে হবে, কিন্তু সেখানে যার সেই যে সরকার রয়েছে, সেই সরকার তাদের কোনো কথাই শুনছিল না, বা সেখানে যে মালিক রয়েছে সেখানে কোনো কথাই শুনছিল না। সেই জন্য দুটো ঘটনা ঘটেছিল, একটা চম্পারণ সত্যাগ্রহ, আর একটা হচ্ছে আমেদাবাদ মিল স্ট্রাইক, এই 1917 সালে, আর একটা হচ্ছে 1918 সালে। তারপরে 1920 সালে ডাইরেক্ট যেটা হয়, সেটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, এবং 1922-তে যেটা হয় চৌরি চৌরা ইনসিডেন্ট। চৌরি চৌরা ইনসিডেন্টের পরে 1930-তে ডাইরেক্ট যেটা হয় সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, মোটামুটি গান্ধীজির 1930 সাল অবধি আমি মোটামুটি জিনিসটা কভার করে দিলাম। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, ওকে, 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 ওকে। চলো নেক্সট কোশ্চেন। বলো, প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদন করতেন? প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদন করতেন, বলো কি আনসার হবে? তার সঙ্গে এটাও আমাকে বলবে, ভারতীয়, এই কোশ্চেনটাও কভার করবে, ভারতীয় বিপ্লবাবাদের জননী কাকে বলা হয়? ভারতীয় বিপ্লবাবাদের জননী কাকে বলা হয়? এবং আর একটা কোশ্চেন আমাকে বলবে, কে প্রথম আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়? ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা কে উত্তোলন করে, বলো। ফার্স্টে এই কোশ্চেন আগে আনসারটা দাও। প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদন করতেন, কি অপশন হবে? তারপরে বলবে ভারতীয় বিপ্লবাবাদের জননী কাকে বলা হয়, আর কে প্রথম ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। দেখি কিরম আনসার আসছে, দেখি কিরম আনসার আসছে, দেখি। ওকে, অনেকে পরিমাণ বলছো এ, তারপর পরিমাণ হচ্ছে এ, ওকে, এ, আচ্ছা আচ্ছা, এ মাদাম কামা বলছো, বাদাম কামা, ওকে, এ, ওই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শোনো দেখে নাও তাহলে, অনেকে ঠিক বলছো, যাই হোক, আমি জিনিসটা তোমাদেরকে একটু বলে দিই। হুম, দেখো, কে আছে প্যারিসে বন্দে মাতরম পত্রিকাটাকে কে প্রকাশ করেন না, প্যারিসে বন্দে মাতরম পত্রিকাটা প্রকাশ করেন হচ্ছেন মাদাম কামা। ঠিক আছে, তো একেই ভারতীয় বিপ্লবাবাদের জননী বলা হয়, আর ইনি প্রথম হচ্ছে
ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন কোথায়? না দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে প্রথম হচ্ছে মাদাম কামা আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে কি আমাদের হচ্ছে ইনি হচ্ছেন রাউরকেল্লা যে পলিটেকনিক কলেজটা রয়েছে তার হচ্ছে প্রফেসর ছিলেন হচ্ছে লালা হরদয়াল। ইনি লন্ডনে গিয়েও বিপ্লববাদিতা শুরু করেন। ঠিক আছে, ওকে। আর একটা কথা হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা ইনিও লন্ডনে গিয়ে ভারতীয় বিপ্লববাদটাকে প্রতিষ্ঠা করেন। সুতরাং আনসার হবে অপশন এ। তার সঙ্গে এই কোশ্চেনটাও তোমরা জেনে রেখে দাও, এই যে বন্দে মাতরমটা যেটা রয়েছে, বন্দে মাতরম পত্রিকাটা আমাদের প্যারিসে তো রয়েছে, ভারতে বন্দে মাতরম পত্রিকাটা কে প্রকাশ করেন? ভারতের মধ্যে বন্দে মাতরম পত্রিকাটাকে কে প্রকাশ করেন বলো তো? কোশ্চেন আনসারটা কি হবে? ভারতে বন্দে মাতরম পত্রিকাটা কে প্রকাশ করেন? না সেটা বলছি, এটা হচ্ছে এ হয়ে যাচ্ছে বাবু, এটা সং হয়ে যাচ্ছে, আমি সং বলছি না। সেটা তো আমাদের ন্যাশনাল সং বঙ্কিমচন্দ্র রয়েছে, কিন্তু ভারতে বন্দে মাতরম পত্রিকাটাকে কে প্রকাশ করেন? ভারতে বন্দে মাতরম পত্রিকাটাকে কে প্রকাশ করেন? না না, এটাকে জেনে রেখে দাও, অনেকে আনসারটা তো ভুল বলছো, দেখে নাও। ভারতে যেটা বন্দে মাতরম পত্রিকাটা প্রকাশ করেন, ভারতে বন্দে মাতরম পত্রিকাটাকে প্রকাশ করেন হচ্ছেন অরবিন্দ ঘোষ। ইনি একটা করেছিলেন ভারতে বন্দে মাতরম পত্রিকা। ইনি অ্যাকচুয়ালি এটা কবে প্রকাশ করেন? না 1906 সালে। যখন 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলনটা হয়েছিল, সেই বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকেই ইনি হচ্ছেন দুটো জিনিস নেন। একটা হচ্ছে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনটা নেন, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ, নিষ্ক্রিয় প্রতিরোধ। এই দুটো আন্দোলন, একটা হচ্ছে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলন মানে হচ্ছে বয়কট, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ। অনেক সময় এই পরীক্ষায় এই কোশ্চেনটা আসে যে স্বদেশী আন্দোলন আর একটা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ, এটাকে কে করেন? তো এটাকে করেন হচ্ছে অরবিন্দ ঘোষ, এবং অরবিন্দ ঘোষ কবে করেন? 1906 সালে। ঠিক আছে, তাহলে এখানে মেন কথা হচ্ছে কি, যে জিনিসটা তোমাকে বলতে হবে, তোমার বন্দে মাতরম পত্রিকাটা ভারতে যেটা প্রকাশ করেন সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ। ঠিক আছে, এবং এই অরবিন্দ ঘোষ ছিল আমাদের তোমাদের যে 1906 সালে কি হয়, দুটো ভাগে বিভক্ত হয়ে যায় তো, একটা হচ্ছে মডারেট আর একটা হচ্ছে মানে একটা চরমপন্থী আর নরমপন্থী। তার মধ্যে চরমপন্থীদের মধ্যে কিন্তু এই ছিলেন, মানে অরবিন্দ ঘোষ ছিলেন। বুঝতে পেরেছো? যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো ইউজফুল হয়েছে, যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো ইউজফুল হচ্ছে। ওকে, তো এবারে তোমাদের একটু পাপন স্যার তোমাদের সাথে একটু কথা বলবে। তো আজকে ক্লাসটা এই অবধি আমি এন্ড করলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।